চলে যাই ঘটনায়। বাবু ভাই, আপনার আশা করছি যে বাবু ভাই এখন আর যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের প্রথম ঘটনার মতো অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি তার ঘটনা। আমি যে কাহিনীটা এখন বলবো এটা মেজবা ভাইয়ের কাহিনী। উনি একজন পেশা একজন চিকিৎসক। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, হ্যাঁ, তারপর এখন বাংলাদেশে প্র্যাকটিস করছেন। সঙ্গত কারণে ওনার হসপিটালের নাম বললাম না আমি কোথায় আছেন উনি, এবং উনি একজন মানে প্রফেসর আর কি। যাই হোক, আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে ওনার ইয়াং এজের কাহিনী, যখন উনি এমনি জাস্ট মেডিকেল ডক্টর হয়ে মানে জয়েন করেছিলেন আর কি তখনকার সময়। ওনার সাথে ওনার ওয়াইফ যে ভাবি, উনিও ছিলেন আপনার একই পেশায় ছিলেন, এবং উনি তখন ডাক্তারি পাশ করে উনি তখন চলে যান সরকারি একটা মানে সরকারি ইসে জয়েন করেন আর কি, মেডিকেল টিমে। এবং ওনার পোস্টিং ছিল তখন কক্সবাজারের আশেপাশে কোনো একটা জায়গায়, এবং মেজবা ভাই ছিলেন তখন ঢাকায়। এবং উনি থাকতেন ভাবির সাথে, প্রায় ডিটাচ থাকতে হতো এই কারণে, পেশার কারণে। তো একদিন যেটা হলো যে উনি তখন সময় হচ্ছে আপনার একটা নিম্নচাপ হয়েছে আর কি সাগরে। এই নিম্নচাপের সময় ভাবির কাছ থেকে উনি মেসেজ পান যে ওখানে আছেন, এবং ঝড়টা সম্ভবত এটা নিম্নচাপটা মেবি একটা হ্যারিকেন আসতে পারে, এবং মোস্ট প্রবাবলি ওই অঞ্চলে আঘাত করতে পারে মেবি। তো এরকম একটা কাহিনী শুনে নিম্নচাপ তো অনেক সময় ভয়ঙ্কর হয়। তো ওনারা যেহেতু নিউলি ম্যারিড ছিলেন এবং ওনাদের দুজনের বেশ মানে একটা লং টাইম ফ্রেন্ডশিপ ছিল, তারপর বিয়ে করেন ওরা, খুব অ্যাটাচড একজন আরেকজনের প্রতি। তো ওই সময়টা মোবাইলের যুগ না, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি স্ট্রং হয়নি আর কি। তো উনি শুনতে পেয়ে উনি খুব টেন্সড ছিল আর কি, এই মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোথাও আছে, এবং খুব টেন্সড অবস্থায় ছিল। তো ওনার মন সবসময় ভাবির কাছে পড়ে থাকতো। তো এরকম একটা সময় কি হয় যে ঝড় বৃষ্টি বেশ বাড়ে আর কি, ফলে তো ওনার ইচ্ছা হয় যে উনি চলে যাবেন ভাবির কাছে। তো যেরকম ভাবে চিন্তা করেছেন উনি ওই গাড়ি নিয়ে রওনা দেন আর কি। তো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যান ড্রাইভ করে, খুব নর্মালি। হালকা বৃষ্টি ছিল তখন, এই অবস্থায় উনি চলে যান ঢাকা থেকে চিটাগং। এবং নিম্নচাপ হলে যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে বৃষ্টিটা কিন্তু মানে একসাথে আসে না, ঝিরঝির ঝিরঝির করে পড়তে থাকে। ডিয়ার লিসেনার্স, শুনছেন ভূত এফএম। আমি আছি রাকিবুল হাসান। আমি বাছাইকৃত সকল ভয়ঙ্কর যে ঘটনাগুলো রয়েছে সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সব সময় দেখিয়ে থাকি। আজকেও ব্যতিক্রম কিছুই না। আমরা আরজে রাসেল ভাইয়ের সবচেয়ে বাছাইকৃত ভয়ঙ্কর যে পর্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আবারও হাজির হলাম। তাই এই চ্যানেলটিকে বাছাইকৃত পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নিত্য নতুন সকল নতুন নতুন গল্পের বাছাই পর্বগুলো দেখার জন্য ইমেল এপিসোড, ব্ল্যাক ম্যাজিক, অ্যাম্বুলেন্সের ঘটনা এবং রাজবাড়ির ঘটনা সব কিছু থাকছে এই এপিসোডের মধ্যে। তাই না টেনে সম্পূর্ণ ঘটনাগুলো শুনতে থাকুন। চলুন আমরা সরাসরি এখন চলে যাব ভূত এফএমে আরজে রাসেল ভাইয়ের বলাক্ষণ। এরকম অবস্থা হয় যখন চিটং থেকে উনি যায়, তখন অলরেডি ধরেন উনি রওনা দিয়েছিলেন দিনের বেলায় আর কি, দুপুরের দিকে বা সামথিং। তো যখন কক্সবাজারের দিকে যাওয়া শুরু করেন তখন অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। তো উনি ড্রাইভ করে যাচ্ছেন, তো বলছে যে বৃষ্টির তোড়টাও একটু বেশি বেড়ে গেছে তখন, লাইক গাস্টি উইন্ডের সাথে আসতেছে পানিগুলো। তো এরকম একটা অবস্থায় আবার থেমে যায়, আবার চলতেছে। তো বলতেছে যে একটা সময় বেশ গভীর রাত হয়ে গেছে রাস্তার মধ্যে। তো যাচ্ছে তো যে জায়গাটা উনি গেছে রাস্তায়, সেই জায়গাটা আশেপাশে কোনো দোকানপাট কিছু নাই, দুই পাশে মনে হচ্ছে যে লাইক খোলা মাঠের মতো, কিন্তু গাছগাছালি আছে, একটু জঙ্গল টাইপের। তো এরকম একটা জায়গায় ওনার গাড়িটা হঠাৎ করে কাশি দেয়, মানে লাইক ইঞ্জিনটা কেসে দুই তিনবার ঝাঁকি দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো উনি ইগনিশন দেয়, গাড়ি আবার স্টার্ট হয়, আবার যায়, আবার একটু পর কাশি দিয়ে বন্ধ হয়ে যায়, এক্সকিউজ মি। এবং একবার এরকম গাড়ি বন্ধ হয়, আর উনি বারবার ইগনিশন দিচ্ছেন, গাড়ি আর স্টার্ট হয় না। এবং বারবার ইগনিশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাটারিও হচ্ছে। তো উনি খুব হয়ে যায়। তো উনি গাড়ি স্টপ করে চিন্তা করে যে নামবো কিনা, বৃষ্টি তো হচ্ছে, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছে গাড়ির ভেতরে, এবং এই কারণে যেটা হচ্ছে যে গাড়ির ভিতরে জাস্ট আপনার ফগি হয়ে যাচ্ছে, গ্লাস ঘেমে যাচ্ছে। তো উনি চিন্তা করে বসে থাকার তো মানে নেই, গাড়িটা আমি এখন আগে সরাতে হবে, কারণ রাতের বেলা যদি হঠাৎ করে বাস ট্রাক কিছু একটা আসে সমস্যা হবে। তো উনি মানে কোনো চিন্তা ভাবনা না করে রাস্তাকে বেরোইতে হবে, গাড়ি ঠেলে অ্যাটলিস্ট রাস্তার পাশে আগে রাখতে হবে। তো উনি নেমে অনেক কষ্টে এক হাতে স্টিয়ারিং ধরে, এক হাতে রাস্তার মানে ধরে ঠেলে 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 গাড়িটাকে জাস্ট পাশে নামায়, রাস্তার সফট শোল্ডারে নামায় দেয়। রাস্তা নামায় উনি ওখানে গাড়ির ভিতরে আবার ঢুকে দেখে পুরাই ভিজে গেছে, এবং চিন্তা করতে থাকে যে এখন কি করবেন, বসে থেকে কিছু হবে, বা সামনে কি কোনো গ্যাস স্টেশন আছে, বাংলাদেশে তো পেট্রোল পাম্প পাওয়া খুব কঠিন, ওই সময় নেভিগেশনও ছিল না, যে ম্যাপ ট্যাপও ছিল না, গুগল কোথায় কি আছে। যাই হোক, উনি এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পড়ে, নেমে গাড়িটাকে লক করে হাঁটা শুরু করে।
তো যখন হাঁটতেছে রাসেল ভাই বেশ খানিকটা মেন রোড রাস্তা ধরেই হাঁটতেছে উনি। হাঁটতে তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হয় যে ঝোপের মধ্যে কি জানি একটা বেশ মনে হচ্ছে যে ঝোপটাকে আলোড়ন করতেছে। এই পর্যায়ে উনি দেখে যে 2-3টা হাতির মতো বের হয়ে রাস্তায় আসছে, এবং ওইটা দেখে উনি বেশ ভয় পেয়ে করে কি যে হাতিগুলার মানে থেমে যায় এবং হাতিগুলা ওনার উপস্থিতি বুঝে ফেলে অন্ধকারে, এবং মানে ইটস লাইক চার্জ করার মতো না, কিন্তু হাতিগুলো অন্যদিকে আসে। উনি করে কি ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে মানে দিক বিদিক শূন্য দৌড় দেয়, প্রচন্ড ভয় পেয়ে যায়। ও শহরে মানুষ, এগুলোর সাথে নিউ স্টোন আর হাতি চার্জ করলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো দৌড়াইতে উনি মানে খুব মানে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। তা একটা জায়গায় উনি পৌঁছায়, ওই জায়গায় যেতে একটা বিশাল একটা গাছের মতো, গাছটা বেশ আপনার ছড়ায় আছে বিশাল, এবং গাছের নিচে উনি পিছনে হাতি জাতি কিছু দেখেন না। তো ওখানে দেখেন যে একটু আলোর মতো আছে, কি ব্যাপার আলো আগুন, একটু ভয় পায়, আবার চিন্তা করে কেউ আছে নাকি। তো ওইখানে যেয়ে দেখে যে একটা মানুষ বসা, মানুষটা হচ্ছে আগুন একটা জ্বালাইছে গাছের নিচে, বৃষ্টির পানি ওরকম পড়তেছে না ওই জায়গাটা, একটা মানে হলুদ গেরুয়া টাইপের একটা পরা। এই মানুষটার শীর্ণ শরীর, পুরা হাড় জিরজিরে শরীর, চুলটাকে মানে একটা জটের মতো করে বাঁধা পিছনে বসে আছে। তো উনি যখন যায় ওনাকে বলে যে কাছে আয়। তো কাছে আয় যখন বলে, উনি দেখে যে এরকম একটা হাড় জিরজিরে মানুষের কণ্ঠস্বর এত হাস্কি, এত মানে মানে এত বেজ গলায় থাকার কথা না, মনে হচ্ছে বুকের ভেতর থেকে বেজ বেরোচ্ছে, এইভাবে ওনাকে বলে কাছে আয়। তো উনি একটু থতমত খেয়ে যায়। তো উনি কাছে যায়, হেঁটে যায় সামনে, যে বলে যে আপনি কে, কি অবস্থা? তো বলে আমার কথা শুনে কাজ নাই, তুই এখানে আসছিস কি জন্য? তো উনি বলতেছে যে আমি তো রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে সেই, আর আপনি তুই তুই করে বলতেছেন কেন? তখন বলতেছে যে আমি তুই তুই করে বলতেছি না, এই জায়গাটা আমার, এই মানে এই এলাকায় টেরিটরি আমার। হ্যাঁ, তুই যেখানে আসছিস তুই তো এখানে অনেক রকম সমস্যায় পড়বি, এবং সমস্যাটা আমি তোকে তৈরি করব, কারণ তোকে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি অনেকদিন এখানে আটকে আছি, আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। তো উনি তোমাকে মুক্ত করার জন্য একটু থতমত খায়, এবং আগুনটা আস্তে আস্তে নিবু নিবু হচ্ছে তখন লোকটার সামনে যে একটা আগুনের মতো আছে, এবং এক পর্যায়ে দেখে যে দমকা বাতাসে আগুনটা নিভে যায়। তো নিভে যায় আগুনের যে ছাই থেকে জাস্ট লোকটার চেহারা বা আবহাওয়া একটু দেখতে পাচ্ছে, সেরকম না। ওনার বেশ ভয় লাগা শুরু করে। আবার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি ওখান থেকে নড়তেও পারতেছে না, লাইক ওনার ফিট গুলা বা মাটির সাথে সিল্ড হয়ে গেছে এরকম। তো ওনাকে বলতে থাকে, এবং ওনার কিন্তু মন থেকে তখনও কোনো মানে দোয়াদুরুর টাইপের কিছু আসে নাই, কারণ উনি এই জিনিসগুলো নিয়ে চর্চা কখনো করতেন না। তো উনি বসে আছে, ওই লোকটা বলতেছে যে আমাকে এখানে অনেকদিন ধরে আটকায় রাখা হচ্ছে। হ্যাঁ, এই যে গাছ দেখছিস, গাছ থেকে এত কদম দূরে আমার কঙ্কাল আছে, তুই এই কঙ্কাল উঠাবি, তারপর তোর এখান থেকে ছাড়া পাবি, এর আগে পাবি না। আচ্ছা, এরকম একটা বলে। তো উনি থতমত খেয়ে প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে উনি মানে বাকরুদ্ধ হয়ে যায়, এবং মনের মধ্যে মানে আপনার তার ভিতরে শিরশির করতে থাকে, এবং সে একটু কয়েকবার যখন গ্লেন্স করে মানে চোখ মানে বুঝে খুলে, তখন দেখে যে লোকটাও নাই ওখানে, এবং উনি খুব মানে বলার মতো না এরকম একটা ভয় পায়, বাট নড়তেও পারতেছে না। তো এই পর্যায়ে যেটা হয় রাসেল ভাই, উনি হঠাৎ করে ওনার নিজের চিন্তাটা করে যে আমি এখানে আটকে আছি, আমাকে কে বাঁচাবে। তখন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করেন, হ্যাঁ, মনের অজান্তে, এবং যতটুকু যা পারে উনি মানে লাইক দোয়া পড়ার চিন্তা ভাবনা, সেটা ওনার মনের মধ্যে আসে, এবং আসার পরে উনি কিছুটা পড়ে যতটুকু পারে, এবং মনে হয় যে ওনার হঠাৎ করে কোথা থেকে সাহস ফিরে আসছে, এবং উনি ওই জায়গা থেকে ঝেড়ে একটা দৌড় দেয়। এই বৃষ্টি বাদলা মারায় পুরা দৌড়াতে থেকে উনি আবার সেই মেন রাস্তায় এসে পড়ে, এবং রাস্তা ধরেও দৌড়াতে থাকে, এবং দৌড়ায় এক পর্যায়ে যে উনি সামনে যেয়ে দেখে একটা বন্ধ পেট্রোল পাম্প, যেটা বন্ধ হয়ে আছে, কি লাইট টাইট নাই। ওখানে যে উনি ওই গেটের মধ্যে দুধ দাঁড় কিলাইতে থাকে। তো এর পাশ থেকে দেখা যাচ্ছে মানুষজন কিছু বের হয়, দুইজন, কি হয়েছে, কে আপনি? বলছে যে এরকম আমার গাড়ি আটকে আছে, এরকম এরকম কাহিনী। তো তারা বলে বসেন, ভিতরে বসতে দেয়। তো বলে যে আমি এরকম এখান থেকে আর আসছি। বলে আরে বাপরা, আপনি তো এখানকার এই যে কাপালিকের ইসে পড়ছিলেন। বলে এই, হ্যাঁ, এই কাপালিক অনেক ভয়ঙ্কর একটা কাপালিক ছিল, এবং তখনকার সময় এখানকার যিনি ছিলেন মানে একজন হুজুর যিনি এখানে থাকতেন, তিনি তাকে মানে শাস্তি দিয়ে এরকম মানুষ বলি দিত হত্যা করতে জন্য, তাকে করে তাকে মাটিতে কবর দিয়ে দিছিল আর কি তখন, এবং তাকে বলে দিছিল যে এটা মুক্ত হবে না এখান থেকে, মানে এটাকে জানি কেউ না সরায় ওর কবরটা এখান থেকে, মাটিতে থেকে যেটাকে না উঠায়। আচ্ছা, তা আপনি এরকম একটা জায়গায় পড়ছিলেন। তো এরকম বলে। তো উনি ওখানে পরবর্তীতে উনি সকাল পর্যন্ত ওখানেই থাকেন, এবং দিনের বেলা উনি আস্তে ধীরে ওই গাড়ি নিয়ে আসেন, এবং পরবর্তীতে ওনার অনেক জ্বর টর হয়, অসুস্থ, ডাক্তার মানুষ পরে সেরে যায়, এবং এরপর থেকে উনি এখন একদম পুরোপুরি একজন মানে বিশ্বাসী মানুষ, এবং সে মানে ধর্মকর্ম পুরোই পালন করেন উনি এখন। অলরাইট,
এটা আমার মেজ ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে। আর আমাদের মারা যাওয়ার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়। আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জামা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে। হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয়ে তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি। এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়। কিন্তু অবাক করা বিষয়, আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ। সত্যিই কি সে
এসে খাবে, তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজেই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহুরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে
বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেওয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন মানে এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহের জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বীর সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুরে একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যে মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সব জ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষরূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন আপনার ছেলে কখন মারা গেছে?
তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য। তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে, তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয় আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যে গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়। গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান। ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটু উপদেশ দেন। তিনি বলেন যে, বাবা তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছো, নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় মানে পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এইটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে ওনার সাথে মাঝে মাঝেই
ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব, তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি, ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.কমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং একটু জানিয়ে দিবেন যে আপনি কোথা থেকে এসেছেন। জি, আমি ইহসানুল হক ফয়সাল আছি। আমি এসেছি মধ্যপাট্টা থেকে, আমার হোম টাউন পাবনাতে। ওকে, চলে যাই আপনার জি, ঘটনায়। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব এটা আমার স্টুডেন্টের ঘটনা। একটু বলে রাখা ভালো, যেহেতু ঘটনার সাথে আমার স্টুডেন্টের ফ্যামিলি জড়িত, বা ওই সময় উইটনেস ছিল ওরা। জি, আর ঘটনাটা 1980 সালের দিকে, অনেক আগের ঘটনা। অনেক আগের ঘটনা। তো এই কারণে আমি বলছি না কোথায়, তবে এটা বৃহত্তর বরিশালের যে কোনো একটা জেলায় হবে। তো ঘটনায় চলে যাচ্ছে। তো যে গ্রামের ঘটনা, আসলে আমরা সবাই জানি যে বরিশাল অঞ্চলের ম্যাক্সিমাম গ্রামগুলা, প্রত্যেকটা জেলার গ্রামগুলো পানি বেষ্টিত, সেখানে খাল বা পুকুর, ডোবা এগুলো বেশি থাকে। তো যেখানকার ঘটনা, সুন্দর একটা ছিমছাম ছোট্ট একটা গ্রাম, সবাই খুব সুন্দরভাবে দিন যাপন করে। তো হঠাৎ একদিন মানে প্রায় শুকনার টাইমেই পাশে একটা ডোবাতে মানে একটা ছেলেকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না। তো পাওয়া যাচ্ছে না, সেই সময় মানে সবাই খোঁজাখুঁজি করে এখানে ওখানে নদীতে। তো ছেলেটাকে ঠিক 3 দিন পরে পাশের একটা বিলের সাথে ছোট্ট একটা ডোবার মধ্যে ওকে পাওয়া যায়। আচ্ছা। এবং এমন ভাবে পাওয়া যায় মনে হচ্ছে কাদার মধ্যে ও একদম লেপ্টে আছে এমন। তো ওকে তোলা হয়। তোলার পরে যেহেতু গায়ে কাদা লেগেছিল, ওকে ওয়াশ করা হয়, সারা শরীর পানি দিয়ে ধোয়ার পরে সবাই একটা জিনিস দেখে মানে আশ্চর্য হয় যে ওর দুটো চোখ একদম মনে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওর চোখের উপরের যে আমরা পাপড়ি বলে আমাদের চোখের যে আই প্রোটেক্টর, সেটা নাই, 2 চোখেরই। তো তার চাইতেও বড় সবচাইতে ঘটনাটা ছিল ওর চোখের দিকে যেই তাকাচ্ছিল, যেহেতু একটা ঘটনা ঘটছে, উৎসুক জনতা তাকিয়ে আছে, তোর চোখের দিকে যেই তাকায় মানে তার চোখ দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। তো কিছুক্ষণের মধ্যে বিষয়টা মহামারী হয়ে যায়, গ্রামের সবাই জানাজানি হয়ে যায়, যেহেতু ছোট্ট গ্রাম আর গ্রামের সবার মধ্যে কোঅপারেশনটা বেশি থাকে।
তো দেখা যায় যে এর ঘটনার পরে সবার মধ্যে ভীতি ছড়িয়ে যায়। তো কোনো মতে ওর চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় এবং বাঁধার পরে কোনো রকম ওকে জানাজা দাফন করা, মানে দ্রুত দাফন করা হয়। আচ্ছা। তো এরপর থেকে গ্রামবাসীর সমস্যা আসলে কমে না, মানে তাদের একটা তো ভয় হয়েছে যে এরকম করে একটা মানে ঘটনা ঘটছে, এরপর থেকে তার মূল ভয়টা শুরু হয়। মূল ভয়টা এমন ছিল যে রাত্রে যদি কেউ ওই মানে যে ওকে যেখানে কবর দেওয়া হয়, যেহেতু ওখানে কবর দেওয়া হয়, যেহেতু জায়গা কম, ওখানে কোনো গোরস্থান ছিল না, দেখা যায় মানে নিজের জায়গার উপরে কবর দেওয়া হতো রাস্তার সাথে। তো ওকে কবর দেওয়া হয়। তো ওই কবরের সামনে অর্থাৎ ওই রাস্তার সামনে দিয়ে যদি কেউ যায়, দেখা যাচ্ছে মানে হাতে টর্চ আছে, দেখা যাচ্ছে সবসময় তো যাওয়ার সময় আমাদের চেনা রাস্তা তাদের মানে ওই ধরনের তো কনসার্ন থাকে না, মানে আমরা অচেনা রাস্তায় যেভাবে হাঁটি চেনা রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটি। তো স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে দেখা যায় কেউ একজন নদীর সামনে চলে আসছে, কেউ বা কোনো বাগানের মধ্যে ঢুকে গেছে, বা কেউ দেখা যাচ্ছে অনেক বাঁশ গাছের মধ্যে চলে গেছে। তো বিষয়টা সবার মধ্যেই মানে খুব ভীতির সৃষ্টি করে, কেন এমন হচ্ছে, এবং কেন এমন হচ্ছে সবার মধ্যে ওই চিন্তাই থাকে, যেহেতু ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না। এরপরে আরো যে বিষয়টা হয় যে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যাচ্ছে বা কারো কোনো গবাদি পশু হঠাৎ করে মারা যাচ্ছে কোনো কারণ ছাড়া, সবার মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়। তো গ্রামবাসীর মূল কনসার্নটা হয় একটা ঘটনার মাধ্যমে। ওই গ্রামে একজন লোক ছিলেন, দেখা যায় যে সেই সময় এখনো গ্রামে 9টা 10টায় অনেক রাত, আর সেই সময় তো আরো অনেক ছিল। তো হবে 8টা 8:30 বা 9টা এরকম একটা সময় এক লোক আসছেন ওনার কাজকর্ম সেরে, জ্যোৎস্না রাত, পথ দিয়ে আসছেন, হাতে লাইট আছে কিন্তু লাইট জ্বালাননি। তো হঠাৎ উনি শোনেন মানে এমন ভাবে বলছে যে আব্বা আসছো। উনি মানে হকচকিয়ে যায় যে কি ব্যাপার, কে? তখন বলে আব্বা আমি, মানে ওনার নিজের ছেলের গলা উনি শুনতে পারেন। বলে তুমি এত রাতে এখানে? বলে তোমার জন্য দাঁড়ায় আছি। তো ওনার কাছে একটু অড লাগে যে গ্রামে আমার ছেলে স্বাভাবিকভাবে যাকে দেখি 7টা 7:30 খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, তো আমার ছেলে এখানে। তো উনি ভাবে যে ছেলেকে হয়তো শাসন করবো, বাড়ি যাই যেহেতু রাস্তায় আছি। তো ছেলে সামনে সামনে হাঁটে, তো হাঁটতে হাঁটতে তিনি মানে ফাইন্ড আউট করেন যে ছেলে আর নাই। তো উনি ভাবে যে হয়তো আমার সাথে কোনো দুষ্টামি করছে, এইভাবে উনি খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে মানে একটু সামনে যায়, সামনে বেশ কয়েকটা বাঁশ গাছ ছিল একদম ঘেরা। তো উনি হয়তো ভাবে এর মধ্যে লুকায় থাকতে পারে, কেন ছেলে এরকম দুষ্টামি করছে। রাইট। তো উনি আস্তে আস্তে একবার এখানে ওখানে খোঁজাখুঁজি শুরু করছে। তো হঠাৎ উনি খেয়াল করে যে উনি শক্ত কোনো একটা ঢিপির ওপর দাঁড়িয়ে। উনি তখনও টর্চ জ্বালাননি, যেহেতু তখন জ্যোৎস্না রাত ছিল। তো ঢিপি উনি ভাবেন যে মাটির রাস্তা হতেই পারে, তবে উনি ভয় পান যখন হাতটা উপরের দিকে দেন, দেখেন যে একটা বাঁশ তার মাথার উপরে। যেহেতু রাত্রে বুঝতে পারেননি, তো হাতটা যখন একটু ভালোভাবে মুভ করেন তখন দেখেন একটা না অনেক বাঁশ একদম তার মাথায় লেভেল হয়ে আছে। আচ্ছা। মানে উনি সাথে সাথে ভয় পেতেন, কি ব্যাপার কি হলো। তো উনি বিষয়টা দেখার জন্য সাথে সাথে তার টর্চটা জ্বালান। তো টর্চটাও জ্বালান এবং উনি সবচেয়ে ভয়ের ব্যাপার উনি দেখেন যে সেই ছেলের কবরের উপর সে দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপর সারি সারি বাঁশ একদম সোজা হয়ে আছে। তো উনি ভয় পান এবং ভয় পেয়ে দ্রুত ওখান থেকে মুভ করতে যাওয়ার জন্য টর্চটা জ্বালান, এবং টর্চটা জ্বালানোর পরেই দেখেন সেই ছেলেটা যাকে কয়েক মাস আগে কবর দেওয়া বা দাফন করার সময় উনিও ছিলেন, ঘটনাটা উনিও জানেন, সেই ছেলেটা ওনার সামনে দাঁড়িয়ে। উনি এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছেন, ওর চোখের দিকে তাকিয়ে আছেন, সেই একই অবস্থা চোখের। তো ওনার সম্মোহনটা ভাঙে যখন উনি দেখেন যে ওনার হাতটা গরম হয়ে যাচ্ছে। তো তাকে দেখেন ওনার চোখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। ঠিক যখন ওকে পাওয়া যায় মৃত অবস্থায়, তখন যেমন সবার রক্ত পড়েছে ওনারও চোখে রক্ত পড়ছে। তো উনি ঘটনার আকস্মিকতায় ওখানে অজ্ঞান হয়ে যায়। তো সকালে গ্রামবাসী সকালে ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন, পরে ওখানে জ্ঞান ফেরানো হয়, পরে সবকিছু শোনা হয়। তো গ্রামবাসী একটা জিনিস দেখেন, এই ঘটনার সত্যতা দেখেন যে কাঁচা যে বাঁশগুলো আছে ওগুলা ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যেগুলো একটু পাকা বাঁশ ছিল সেগুলো ভেঙে গেছে। মানে এর থেকেই প্রমাণিত হয়েছে যে উনি যে ঘটনাটা বলছেন যে বাঁশগুলো ওনার মাথার উপর লেভেলে ছিল। আর তারপরেও সবার মধ্যে আরো ভীতি বেড়ে যায় যে এমন কেন হচ্ছে। তো ওই গ্রামের বা পাশের গ্রামের বেশ কয়েকজন মানে হুজুরকে নিয়ে আসা হয় যে সমাধানের জন্য, যে দেখেন বেশ কিছুদিন ধরেই তো এইরকম সমস্যা, কি করা যায়। তো হুজুররা আলোচনা বা তাদের রিচুয়াল করার পর বলে যে দেখেন আমরা বেশি কিছু বলতে পারবো না, এখানে যে জিনিসটা আছে এর সাথে আমাদের শক্তির কোনো মানে তুলনা করা যাবে না, আমরা এটা পারবোই না, আমরা কিছুই পারবো না, আমরা প্রাথমিক লেভেলেও যেতে পারবো না এর সাথে। তো গ্রামবাসী বলছে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। তখন বলছে পাশের গ্রামে একজন কামেল ব্যক্তি আছেন, কামেল একজন হুজুর আছেন, উনাকে ডাক দেন, উনি হয়তো কিছু করলেও করতে পারেন। তো গ্রামবাসী দ্রুত তাকে ডাকা হয়।
তো উনি বিষয়টা সবকিছু শোনেন এবং শোনার পরে বলেন যে আসলে এখানে যে জিনিসটা আসলে মানে যে আমরা স্পিরিট বলি বা এভিল বলি, তো খুব শক্তিশালী, মানে আমরা স্বাভাবিকভাবে যে জিনের কথা বলি তার চেয়ে শক্তিশালী জিন, যেমন আমরা ইফরিত বা জুয়ান্নার কথা জানি, মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। জি জি। তো বলেন যে এটা সমাধান করা যাবে, তবে গ্রামবাসীর উপর তো একটা ঝড় বয়ে যাবে, সবাইকে শক্ত হতে হবে। তো আচ্ছা। বলছে কি করতে হবে? তো বলছে গ্রামবাসীর মধ্যে 2 জন শক্তিশালী যুবককে দিতে হবে, এবং এই 2 যুবককে নিয়ে আমি ওই কবরটা আবার খুঁড়ব, এবং এই কবর খোঁড়ার সময় এবং এই লাশটা দেখার পরে লাশের কি চেহারা, লাশের কি হয়েছে, এই 2 ব্যক্তি মৃত্যুর আগেও বলতে পারবে না, কাউকে বলতে পারবে না। অন্য যা কিছু বলতে পারবে, কিন্তু এই ওর লাশের যে কি অবস্থা এটা বলতে পারবে না, এবং গ্রামবাসী কেউ এই সময় আসতে পারবে না, সবাই যার যার ঘরে থাকবে, নিরাপদে থাকবে। তো বলছে আচ্ছা তাই হবে। তো একদিন দিন ঠিক করা হয় শুক্রবারে, এমনি মানে সকাল, মানে সেদিন সকালে ছিল বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা একটা ভয়ার্ত পরিবেশ। তো সকালেই ফজরের নামাজের পরেই মানে আলো ফুটছে, এই অবস্থায় লাশটাকে আবার খোঁড়া হয় এবং মানে ওই লাশটা তোলা হয়। তো লাশটা তুলে গ্রামবাসী সবাই যার যার মতো যার ঘরে চলে গেছে। মানে হয়তো কিছু মানুষ উৎসুক, হয়তো লুকিয়ে ছাপিয়ে দেখছে কি হচ্ছে। তো লাশটাকে নিয়ে ওই যেখানে ওকে পাওয়া যায়, অর্থাৎ যে বিলের পাশে যে ডোবার মধ্যে পাওয়া যায় সেই ডোবার পাশে যাওয়া হয়। তো ওই ডোবার পাশে একটা নারকেল গাছ ছিল, তো আচ্ছা। আগে থেকে নারকেল গাছটা কাটা হয় এবং ওকে 2 টুকরা করা হয়, এবং ওই 2 টুকরার মাঝে লাশটাকে রাখা হয়। রাখার পরে হুজুর তার নিজের মতো রিচুয়াল শুরু করেন এবং ওই 2 ব্যক্তিও পাশে থাকেন। তো রিচুয়াল করার এক মুহূর্তে সেই মানে স্পিরিটটা চলে আসে। তো চলে আসার পরে তখন মানে যারা দেখছে, যারা উইটনেস, মানে আমার স্টুডেন্টের নানি বা ওর আত্মীয় স্বজন অনেকেই দেখছে, তারা বলছে যে অনেকটা ছায়ার মতো, এমনিতে মেঘলা, মানে ক্লিয়ার না। তো হুজুর ওকে প্রশ্ন করে, ঘটনাটা মানে আমি এখন যেটা বলছি সেটা এই বর্ণনাটা ওই 2 ব্যক্তি দেয় পরে, কারণ এটা পারমিটেড ছিল তাদের। শুধু পারমিটেড ছিল না যে চোখ দুটো বা তার লাশের কি বর্ণনা এটা বলা, মানে তার পারমিটেড ছিল না, অন্য সবকিছু পারমিটেড ছিল। তো হুজুরকে উনি মানে হুজুর বলেন যে তুই কে? তো ও কোনো কথা বলে না। তো বলে দেখ তুই মানে এরকম সমস্যা করিস না গ্রামবাসীর সাথে, তুই বল তুই কি চাস সেটা শুনতে হবে, আর তোর কি সমস্যা সেটা বল, তুই কি চাস? তো বল আমি ওই ছেলের চোখ দুটো চাই। তো ওই চোখ দুটো চাস মানে? এটা খুব একটা অদ্ভুত জায়গা, কিন্তু ওই যে চোখ দুটো চেয়েছে। তোকে বলছে ও মারা গেছে, ওর চোখের এই ব্যাপারটা, ওর চোখ যে দেখে সেই মানে তার চোখ দিয়ে রক্ত পড়ে, নিশ্চয়ই এখানে তোর কোনো কারসাজি আছে। বলছে হ্যাঁ আমি ওর চোখ দুটো নিতে চেয়েছিলাম, কিন্তু আমি যে কোনো ভাবে পারিনি, কিন্তু এখন আমার চোখ দুটো চাই। তো বলছে না এটা সম্ভব না, তোকে শুধু ট্র্যাপে ফালানোর জন্য বা তোকে আনার জন্য শুধু ওকে কবর থেকে তোলা হয়েছে, এটাই তো অন্যায়, কিন্তু তুই এই কাজটা করতে পারিস না। তো তুই কি হলে যাবি? বলছে আমি যাবো না। তুই কি চাস? আমি চোখ দুটাই চাই। তো এরকম অনেকক্ষণ নাকি হুজুরের সাথে বাক বিতনটা ওর কথা। তো এক পর্যায়ে হুজুর মানে আরো রিচুয়াল করে তার নিজের মধ্যে কোন স্পিরিট হাজির করেন, এবং ওকে মানে লাশটাকে যে 2 টুকরা মানে নারকেল গাছের 2 টুকরার মধ্যে রাখা হয়েছিল, উপরের টুকরা হুজুর ধরে ওর দিকে ছুঁড়ে মারেন, এবং তখন ওর একটু ভয় হয়, মানে হুজুর নিজের একটু শক্তি ওকে দেখান। তো উনি বলেন যে দেখ তুই আসছিস, তোকে আমি নিয়ে আসছি, কিন্তু এখন তুই কখনোই যেতে পারবি না, এবং তুই যত কিছুই করিস আমি তোকে যেতে দেব না, এবং তোর একটা বিহিত করব, তুই বলকে। তখনও একটু নরম হয়, স্পিরিটটা নরম হয়, এবং বলে যে আমি পাশের কোনো একটা দেশের, আমি দেশটার নাম আমাকে কেউ বলে না, আমি বলতে পারলাম না যে কোন দেশ, তবে বাইরের কোন একটা দেশের বলে, যে একজন মানে ব্যক্তি যে ব্ল্যাক ম্যাজিক করতো, তো ওই জিনটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাতো, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট, তার একটা জাদুর ইফেক্ট একটা এই জিনের উপর পড়ে, এবং যার ফলে ওর একটা চোখের সমস্যা হয়, এবং এই প্রতিশোধ ও নেয় ওখান থেকে ছুটে, যে আমি যাকে দেখবো প্রথমেই তার চোখ দুটো নেব, ওর একটা এরকম জিদ থাকে। তো বলে আচ্ছা সবই ঠিক আছে, তুই কাজটা ঠিক করিসনি আসলে, মানে এটা ঠিক হয়নি, তো তুই কি হলে যাবি? বলছে আমি চোখ দুটো হলেই যাব। বলছেন না এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, চোখ দুটা তুই নিতে পারবি না। তো বলছে তুই কি চাস? তো অনেকক্ষণ এরকম বাক বিতনটার পরে বলছে যে আমি 2টো গরু অথবা মহিষের চোখ চাই। বলছে না সেটাও সম্ভব না, তুই যদি জ্যান্ত মহিষ চাস বা জ্যান্ত গরু চাস সেটা দিতে পারবো, শুধু চোখ দেয়া যাবে না, এটা অমানবিক কাজ করা যাবে না। তো বলছে আচ্ছা আমি সেটাতেই রাজি।
তো এরকম তার সাথে কোঅপারেশন করার পরে আবার মানে লাশটাকে মানে দাফন করা হয় এবং গ্রামবাসী প্রায় 7 দিনের মধ্যেই টাকা জোগাড় করে, মানে আমি যেটা শুনেছি। তবে এখানে যে ঘটনাটা বলবো, মহিষ দুটো জোগাড় করা হয়, দুটো মহিষ জোগাড় করে এবং এটার উইটনেস আমার স্টুডেন্টের নানি নিজে একদম নিজের চোখে একদম দেখেছেন নিজের উনি। চোখে দেখা। হুম। গ্রামবাসী তো দেখে যে মানে মহিষ দুটো নিয়ে মানে সকালে নামাজের পরে শুধু মানে পানিতে, নদীতে হোক বা এখানে আমি ক্লিয়ার না, নদীতেই রাখছে হয়তো, হুম। শুধু মানে মহিষটাকে রাখছে, একটা মানে স্বাভাবিক একটা ঢেউ এসে সাথে সাথে মহিষটা ভ্যানিশ। এখন মহিষ সাঁতারও জানে, যেটা আমরা জানি স্বাভাবিকভাবেই, কিন্তু মানে ওনার নানি যেটা আমাকে বলছে যে শুধু মানে মহিষটা পানিতে দেয়া বাকি, হারায় যাওয়া বাকি নেই। তো এরপর থেকে মোটামুটি সেই গ্রামে আর কখনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, যেটা আমি শুনেছি। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রব মৃধা উনি একজন পেশায় কৃষক ছিলেন। ওনার বাসা হচ্ছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল গ্রামে। এই মাকরাইল গ্রামে ওনার বসতি এবং অনেক আগে থেকে তিনি সেখানে বংশ পরম্পরায় বসবাস করছেন। ওনার কৃষি জমি, সেটি ওনার ভিটা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। প্রতিদিন সেখানে তিনি যান এবং সেখানে ওনার যে দুটি গরু রয়েছে, এই গরু দিয়ে সেখানে চাষাবাদ করেন। যেহেতু বাসা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে ওনার জমি ছিল, এই জন্য উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের ঠিক পরপরই উনি গরু এবং লাঙল নিয়ে বা কৃষিকাজ রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতেন। সকালের আলো হতে না হতেই উনি ওনার জমিতে চলে যেতেন এবং চাষাবাদ শুরু করতেন এবং পরন্ত বিকেলে আবার ফিরে আসতেন। ওনার মতো কিন্তু আরো কৃষক ছিল, তারাও ঠিক আজানের পরপরই রওনা দিত এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা তাদের জমিতে চলে এসে চাষাবাদ শুরু করে দিত। এমনই একটি রাতের ঘটনা। আলামিনের নানা আব্দুর রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখনও বুঝতে পারছিলেন না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে তিনি ওইভাবে ঘড়ি দেখারও প্রয়োজন বোধ করেন নাই। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন, বের হয়ে ওনার যে দুটি গরু রয়েছে এই গরু নিয়ে এবং লাঙল নিয়ে উনি ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রতিদিন যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি ওনার ক্ষেতে পৌঁছে যান এবং পৌঁছেই উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে যে হাল চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন এমন তো কখনো হয় না, সাধারণত সকাল মানে হওয়ার সাথে সাথেই তো চলে আসে, আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সকাল কেন হচ্ছে না। উনি এই জিনিসটি ভাবছেন এবং হাল চাষ করছেন এবং উনি আরো চিন্তা করছেন যে এতক্ষণে তো কারো না কারো চলে আসার কথা এখানে, আরো কৃষকদের যাদের আশেপাশে জমি আছে, কিন্তু তারাও কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না। আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনই চিন্তা যখন করছেন, তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বাচ্চা কান্নাকাটি করছে কোথায়? উনি তাকিয়ে দেখলেন যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে, এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে এবং ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে মানে তাদের মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে ও কাঁদো না, মানে কেঁদো না, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করে না, এইরকম শব্দগুলো তারা ওই মহিলা ইউজ করছিল। আলামিনের নানা আব্দুর রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে এখানে কিন্তু কোনো বাচ্চা সহ মহিলা আসার কথা নয়, নিশ্চয়ই এটি কোনো প্যারানর্মাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে
যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যাই, আবার বাড়ির দিকে চলে যাই, এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে এসেছি। এই চিন্তা করে যখনই ওনার দুটি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন যে উনি যখন উত্তর পাশের আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন ওই উত্তর পাশের আইলেও ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটিও কান্নাকাটি করছে এবং ওই মহিলা একই রকম ভাবে বলছে যে কেঁদো না, কেঁদো না, জাদু সোনা, তোমার আব্বু আসবে, এই ধরনের কথাবার্তা বলছে। তিনি দক্ষিণ দিকের আইল যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলেও ঠিক একই রকম ভাবে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা বসে আছে, সেও ঠিক একই কথাই বলছে তার বাচ্চার সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পশ্চিম দিকের আইল, এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিক দিয়ে তিনি বের হতেও পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওই দিক দিয়ে আসলে বের হয়ে আসাও সম্ভব না। তিনি এটাও লক্ষ্য করছিলেন যে তিনজন মহিলা বাচ্চা সহ যে বসে আছে তার জমির তিন দিকের আইলের উপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি কিন্তু সিগারেট খাওয়ার সিগারেটে খুব আসক্ত ছিলেন। আসলে গ্রামের যারা কৃষক তারা আসলে সিগারেট খান না, আর যেটা খায় সেটা বিড়ি। তিনি বিড়িতে খুব আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বালালে সাধারণত কেউ ক্ষতি করতে পারে না, এই টাইপের প্যারানর্মাল কোনো বিষয়গুলো তাদের ক্ষতি করতে পারে না। এই জন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন যেটি কাজটি করে সেটি হচ্ছে ওনার যে দুটি গরু নিয়ে এসেছিলেন, এই দুটি গরুর গলায় যে রশি ছিল, সেই রশি দুটি তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দ আসার পরে আব্দুর রব মৃধা স্পষ্টভাবে দেখতে পান এই তিনজন মহিলা আইলের উপর থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যে দিক থেকে এসেছিল তার উল্টা দিকে হেঁটে চলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাওয়া না, হাঁটতে 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 চলে যাচ্ছে, এভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরো কিছু কৃষকরা তারাও গরু এবং লাঙল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বলেন না, যথারীতি চাষাবাদ করে পরন্ত বিকেলে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। ওনার স্ত্রী আরো কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবে মাকরাইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণত আব্দুর রব মৃধা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা বা ওনার জাতীয় স্বজনরা, পাশে যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল, তো সেখানে সন্ধ্যার পরে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট গুলা পেতে রাখতেন। জাল সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছও পাওয়া যেত। তখনও আব্দুর রব মৃধার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরার তার খুব নেশা ছিল। তো আব্দুর রব মৃধা, তার পিতা এবং তার আরো চাচাতো ভাইটাই মিলে তারা মাছ ধরতে যান। ওই রাতও ছিল জ্যোৎস্না রাত। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। সাধারণত গ্রামে মাছ রাখার যে ঝুড়িটা, এটাকে খালই বলে। দেখা যাচ্ছে এক খালই মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা আব্দুর রব মৃধা, তাকে তার বাবা বলে যে, এই আব্দুর রব, মাছ তো এক খালি হয়ে গেছে, বাসা তো কাছেই, যা তুই এটা রেখে আয়, বাসায় গিয়ে মাছটা রেখে আবার খালইটা খালি করে নিয়ে আয়। তো চিন্তা করলেন আব্দুর রব মৃধা যে হ্যাঁ, ভালো কথাই, তো চলে যাই। উনি খালইটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে।
ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়। যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ বলছে, এই রবে, মাছগুলা দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুর রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রবে রবে বলতো, রব না বলে রবে বলতো। তো বলছে, রবে, মাছগুলো দিয়ে যা। তিনি প্রথম দিকে পাত্তা দেয় নাই, হয়তো তিনি চিন্তা করেছেন হয়তো বা শুনতে ভুল করছেন। তিনি হেঁটে যাচ্ছেন, আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, এই রবে, তোকে না মাছগুলো দিতে বললাম, মাছ দিয়ে জানালে কিন্তু তোর ক্ষতি হবে। তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে এক দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান 4-5টি ছায়া তাকে ঘিরে ধরেছে। তখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই। ওনার যতক্ষণ জ্ঞান ছিল, পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, এই তোরা কে কোথায় আছিস, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি এই শব্দটি শুনে ফেলে যে আব্দুর রব মৃধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলেছেন। ওনার নাম ছিল বদিউর রহমান, স্থানীয়ভাবে লোকজন তাকে বদিয়ার বলতো। তো এই বদিয়ার এই শব্দটি শুনে, যেহেতু তার বাড়ি কাছাকাছি ছিল, একদম কাছে ছিল, উনি দ্রুত টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে আব্দুর রবকে খুঁজতে থাকেন। তিনি কোথাও তাকে দেখতে পান না, কিন্তু যেহেতু চিৎকার করেছেন উনি এত রাত্রে, নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি আছেন। এই বদিয়ারও খুব সাহসী লোক ছিলেন, তিনি একাই আব্দুর রব মৃধাকে খোঁজার জন্য বের হলেন। যেহেতু নদী কাছেই ছিল, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে উনি যেদিক দিয়ে খুঁজতে যাচ্ছেন সেখানে একটি গামছা পড়ে আছে। উনি যেহেতু আব্দুর রব মৃধাকে খুব ভালো করে চিনতেন এবং আব্দুর রব মৃধা যে গামছাটি সবসময় সাথে রাখতেন সেই গামছাটিকেও চিনতেন, তিনি বুঝতে পারলেন যে আব্দুর রব মৃধার কোনো বিপদ হয়েছে, নাহলে গামছাটা এখানে পড়ে আছে কেন। তিনি দ্রুত নদীর দিকে আগাতে থাকলেন। নদীর কাছাকাছি যাওয়ার সাথে সাথে উনি এক ধরনের অদ্ভুত গোংরানির আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত নদীর কাছে গিয়ে দেখেন যে আব্দুর রব মৃধার পা দুটো উপরে এবং মাথা বালির মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ওইখান থেকে গোংরানির আওয়াজ আসছে। ওনার দম বন্ধ হয়ে গেছে, হালকা হালকা নিঃশ্বাস ওই বালুর মধ্যে দিয়ে তার নাকে যাচ্ছে, এই জন্য উনি গোংরানির আওয়াজ করছেন। উনি দ্রুত সেখানে যান এবং সেখান থেকে আব্দুর রব মৃধাকে উদ্ধার করেন। উদ্ধার করে নদীর পানি দিয়ে হাত মুখ ধোন। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আর 1-2 মিনিট পরে হয়তোবা বদিয়ার মিয়া গেলেই আব্দুর রব মৃধাকে মৃত অবস্থায় তাকে দেখতে পেতেন তিনি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আব্দুর রব মৃধা সেখান থেকে উদ্ধার হয় এবং তাকে ওই বদিয়ার আব্দুর রব মৃধার বাড়িতে নিয়ে যান। তখন আরো লোকজন সবাই এগিয়ে আসে যে কি হলো, কারা তাকে অ্যাটাক করেছিল। সবাই আসে, সে দেখে সেই খালইটা শূন্য পড়ে আছে, তার ভিতরে কোনো মাছ নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মাছ রয়েছে। কোনোটার মাথা খাওয়া, কোনোটার পেট চিরে কোনো মাছ খেয়েছে, কোনোটার লেজ খাওয়া, এরকম কিছু কিছু মাছ চতুর্দিকে অল্প কিছু ছড়িয়ে আছে, আর অন্য কোনো মাছ নেই, শুধু খালইটা পড়ে আছে। এরপরে আব্দুর রব মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে অনেকদিন অসুস্থ ছিলেন। আস্তে আস্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নাম্বার স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন রুহুল সর্বশেষ যেই কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাশটি রুহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখেন, দেখে তিনি বলেন যে আসলে আপনি তো ধর্মকর্ম কিছু করেন না, আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না। এবং আপনি রাত বিরেতে যেখানে চলাফেরা করেন না কেন,
আল্লাহ চান তো আমি ইনশাল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি উঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনে হাফিজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন এবং মৌলিক যেই জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন ওই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে কবরস্থান যেটি ছিল, এই কবরস্থানের পাশে যে মসজিদটা ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন হচ্ছে সেলিম হুজুর। আর ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব দেয়া হয় এই আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল। এইভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান। আর তার মৃত্যুর পরে কি ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটা আমরা দ্বিতীয় স্টোরিটা শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকে কাতর হয়ে পড়েন, কারণ এতদিন তার সাথে চলেছেন। খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি ওই মসজিদেই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, মানে টেবিল ক্লক যেটাই, আফসা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5:05 বাজে। ফজরের আজান হচ্ছে 4:30টায় এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5:15-তে। যেই না উনি দেখেছেন যে 5:05 বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন, যারে জামাতের তো সময় হয়ে গেল, আজান তো দেয়া হয়নি, দ্রুত মসজিদে যেতে হবে। উনি দ্রুত উঠে অজু করেই জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কি ব্যাপারে, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সবকিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন তিনি দেখেন ঘড়িতে মাত্র 12:15 বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লকে যে সময়টি ছিল সেটি হচ্ছে 12:05। উনি বড় কাঁটাটি যখন 1-এর উপরে দেখেছে তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5:05 বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন চিন্তা করেন যাক, যেহেতু ভুল হয়েই গেছে তাহলে বাসায় চলে যায়, আরো কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার চলে আসবো। উনি মসজিদের লাইট বন্ধ করে দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন তখন হঠাৎ দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখেল্লা পরা একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটি বটগাছ, এই বটগাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল হচ্ছে এক কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখেল্লা পরা একটা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম এই টাইপের শব্দ শুনে উনি আরো ভয় পান। উনি তখন চিন্তা করেন যে এইবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন, উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখেল্লা পরে একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেলে এত রাত্রে, গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে। তারপর পিছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান। উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন,
তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখেল্লা পরা লোকটি ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন, তখন আব্দুর রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর নিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তখন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন, তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না, সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখেল্লা পরা লোকটি বলছেন যে আমি হচ্ছে একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে তখন থেকেই আমি সেলিম হুজুরের সাথে আছি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন, আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবির করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম 20 বছর, আর আপনার সাথে আমি ছিলাম 7 বছর। সেলিম হুজুর যখন মারা যান আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি, কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামেল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা প্রায় 60 বছর জীবিত ছিলেন। 2015 সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদের মুয়াজ্জিন এবং খাদেম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে এখনো আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনো দেখেনি, বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার্স, যে আব্দুর রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটছিল, এই বিষয়ে ওই জিন আব্দুর রব মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল, আপনার মা যখন মৃত্যু সজ্জায় তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন, এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজন নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংগঠিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এইটাই ছিল আব্দুর রব মৃধার সাথে যে দুটো বড় বড় ঘটনা ঘটেছিল, বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময়, এটি ছিল সেই কারণ। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যে দিনটা ছিল আসলে শুক্রবার। প্রতিদিনকের মতো আমি সকাল বেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যাইতাম, আর আসতাম হয়তো দুপুরবেলা, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই পড়তাম।
তো শুক্রবার সকালবেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দোকানে যাই, তো দেখি 11টার দিকে দেখি দোকানে অনেক লোক আসছে, হয়তো তারা গাড়ি করে আসছিল। তো যাই হোক, তাদের আমি চা দিলাম, বিস্কুট দিলাম, তারা খেয়ে আমাদের বাড়িতে চলে গেল। তখনও জানতাম না আসলে লোকগুলো কারা। পরে আমার বাড়ি থেকে ফোন আসলো যে তুই বাড়ি চলে আয়, তোর আজকে দেখতে আসছে। তো যাই হোক, মেয়ে আগে আমার আব্বু দেখছিল, দেখার পরে তার পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই ঘটনাটা শিওর জানতাম না। তো আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে তাদের মানে গোসল টোসল করে তাদের সামনে যখন বসলাম, তারা দেখে পছন্দ করে দিন ফেলালো যে আজকেরাই বিয়ে হবে। এমন পর্যায়ে বিয়ের দিন মানে ওই দিনকেই বিয়ে ছিল। তো যাই হোক, গায়ে হলুদ দিল সন্ধ্যার দিকে গায়ে হলুদ দেওয়ার পরে সবাই আসতে আসতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, বাসা থেকে 11টার দিকে আমরা বের হলাম বিয়ের জন্য। তো বিয়ের জন্য 11টার দিকে, রাত 11টা। হ্যাঁ, রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি বিয়ের জন্য। তো ওখানে যাইয়ে পৌঁছাইতে আমাদের 12:30 বেজেই গেছে। তো যাই হোক, আমার সাথে আমার 2টা দুলাভাই ছিল, আরো অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমার বড় দুলাভাই বলতেছে কি তুই কি মেয়ে দেখছিস? আমি বললাম যে না, আমি মেয়ে তো দেখি নাই। তো দুলাভাই আমার বললো চল মেয়ে দেখে আসি গে। তো এক পর্যায়ে ওখান থেকে উঠে আমরা যাই মেয়ে দেখতে গেলাম। তো মেয়ে দেখতে যাই অবাক হয়ে গেলাম যে আসলে এটা কি পছন্দ করছে আমার আব্বু, বা এই সে আত্মীয় স্বজন এসে কি দেখে গেছে। তো যাই হোক, মেয়ে তো একটু পছন্দ হয়নি। তো ওই সময় আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আমি এই বিয়ে করব না, আমি বাড়ি চলে যাব। তো এই নিয়ে অনেক ঝোলাঝুলি করার পরে আমার দুলাভাই এক পর্যায়ে বলে বসলো কি দেখ, তোর আব্বু তো এই মেয়েটা পছন্দ করে গেছে, তো তুই যদি এটা বিয়ে না করিস তাই এখানে অনেক লোকজন আছে, হয়তো অনেক অসুবিধা হইতে পারে। তো আমি আর কোনো উপায় না দেখে বিয়ে করে বাসায় চলে আসলাম। তো বিয়ে শেষ হলো রাত 3টার দিকে, আর বাসায় আসতে আসতে 4:30 এরকম বেজেই গেল। তো 4:30টার সময় যখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেবে আমি বাসায় আসলাম, প্যান্টটা খুললাম, পাঞ্জাবিটা খোলার পরে লুঙ্গি পরে আমি রীতিমতো দোকানে চলে গেলাম। যে বাড়িতে ভালো লাগতেছে না, এই অনেক কিছু ভেবে বাড়ি থেকে আমি দোকানে চলে গেলাম। তো দোকান থেকে আসলাম, মানে দোকানে যখন গেছি, তারপরে 11টার দিকে দুলাভাই গেল, দুলাভাইরা যায় বসলো, চা খাওয়াইলো, আমি চা খাইলাম, তারপর একটা সিগারেট খাইলাম। সিগারেট খাওয়ার এক পর্যায়ে আমার দুলাভাই বলতেছে কি চল এখন বাসায় যাব, তোর ভাই ছোটরা আসতেছে, তো ছোটরা আসলে তুই বাসায় চলে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক। তো ছোট ভাই যখন আসলো, আমি 2টার দিকে দোকান থেকে বাসায় উদ্দেশ্যে বের হলাম। তো বাসায় যে এক পর্যায়ে বাসায় পৌঁছায় গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমালাম। ঘুমানোর পরে বিকাল 4টা অথবা 5টার দিকে আমার দুলাভাইয়ের সাথে করে নিয়ে আমি আবার বাজারের দিকে গেলাম। বাজারের দিকে এসে দুজনে বসে গল্প করতেছি বা চা খাইতেছি, অনেক কিছু খাওয়া শেষ করে রাত যখন 9টা বাজে তখনই বাসার দিকে দুলাভাই বললো চল এখন বাড়িতে যাই। তো আমি 9টার দিকে দুলাভাইয়ের সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতে 9:40 অথবা 45 এরকম বেজেই গেছে। তো বাড়িতে যাওয়ার পরে বাড়িতে তো একটু ভালো লাগতেছিল না। তো আমি দুলাভাইয়ের সাথে আমাদের পুকুর পাড়ে যেয়ে বসে রয়েছি। তো পুকুর পাড়ে দুলাভাই আমি গল্প করতে করতে প্রায় 10:30 বাজে। ওই সময় বলতেছে চল তোর আব্বু বাড়ি আইছে, চল যাই খাওয়া দাওয়া করে নি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে আমার টোটালি ভালো লাগতেছিল না। তো হঠাৎ মানে রাতে 11:05 অথবা 10 এরকম টাইমে আমি ভাবলাম যে আসলে বাড়িতে তো ভালো লাগতেছে না, দেখি বাজারের দিকে যাই। তো দোকানের চাবি অলরেডি আমার কাছে একটা থাকেই, আর আব্বুর কাছে একটা থাকে। তো আমি বাসা থেকে বেরোয় রাত 11:20 বাজে, তখন আমি ঘড়িটা দেখছিলাম 20-এর দিকে। আমি আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। তো বাজারের দিকে যাওয়ার পথে আমার কোনো অসুবিধা হয়নি, আর আমাদের ওই রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর। তো টুকটাক অনেক কিছুই ঘটছে সবার সাথে, তো এর আগে আমি কখনো এটা অনুভব করি নাই। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই। তো রাত আমি টিভি যাই, দোকান শাটারটা খুলে টিভি দেখতে দেখতে এক পর্যায়ে রাত 2টা বেজে গেছে। তো 2টা বাজার সময় সিকিউরিটি গার্ড আমার এসে বলতেছে কিরে তোর এত রাত পর্যন্ত তুই বাজারে কেন, তুই বাড়ি যাবি না? আর আজকে না তোদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে, এসে অনেক কিছু বললো। তো আমি মোবাইলটা বের করে দেখি তখন রাত বাজে 2টা। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতেছি, আপনি থাকেন। পরে আমি শাটারটা লাগাই আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করলাম। তো বাড়ির দিকে আসার এক পর্যায়ে আমাদের ওখানে একটা তালসারি নামে একটা জায়গা আছে।
ওই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর, বা ওই জায়গাটায় সবাই প্রচুর মানে ভারী রাত্রে কেউ যদি যাইতো তো অধিকাংশ সময় ভয় পাইতো। তো যেই হোক না কেন, তাই যতই সাহসী হোক বা যাই হোক না কেন, তো ওই সময় আমার সাইডে মানে 4টা বিড়াল, সামনে একটা পিছনে একটা, 2 সাইডে 2টা বিড়াল আমার পিছন পিছন মানে সাথে সাথে হাঁটতেছে। আমু হাঁটতেছে, এরাও হাঁটতেছে, আমি দাঁড়াইলে এরাও দাঁড়াইতেছে। তো এরকম যখন হচ্ছে তখন আমি ততটা ভয় পাইনি, বা আবার আমি চিন্তা করলাম যে আমি সামনের দিকে যাই, এগুলো বিড়াল তো আর কিছুই তো না। তো সামনের দিকে যাওয়ার সময় আমাদের সামনে যে একটা তাল গাছ আছে, ওই তাল গাছটাই আমাদের, তো লম্বা একটা তাল গাছ, ওখানে যখন গেলাম ওই জায়গায় একটা কালভার্ট ছিল আর 2 সাইডে ধান ক্ষেত। তো আমি চিন্তা করলাম এই বিড়াল সাথে করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি একটা যখন লাথি মেরে নিচে ফালাই দিছি ধান ক্ষেতের ভিতরে, তো বাদ বাকি 3টাই চলে গেছে ওখান থেকে। তারপর আমি আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মনে করেন সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা মনে করেন বাঘের মতো একটা কিছু ধান ক্ষেত থেকে বেরোয় লাফ দিয়ে রাস্তার পারে আসলো, মানে আবার লাফ দিয়ে ধান খেতে পড়লো, আবার এই পাশে লাফ দিয়ে ধান খেতে মানে রাস্তার পারে আসতেছে, আবার এই পাশে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে। তখন যাওয়ার এক পর্যায়ে আমার গাটা একটু হালকা কেঁপে উঠলো যে আসলে এটা কি হচ্ছে। তখনও আমি ভাবতেছি যে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও ঠিক হবে না, আর এটা ভাবাও ঠিক হবে না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 যাওয়ার সামনের দিকে যাওয়ার সময় মানে সামনে যত এগোচ্ছি ততই মনে একটু একটু ভয় করতেছে। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মানে রাস্তার সাইডে এক সাইডে জঙ্গল, এক সাইডে একটা কুল বাগান। তো কুল বাগানটা অনেক লম্বা, আর এই সাইডে জঙ্গল, তো জঙ্গলের সাইডে কবর বা মানে অনেক কিছুই, আগে শ্মশান ছিল, তারপরে কবরস্থান হয়েছে। তো ওখানে যখন আমি যাইতেছি মানে কুল ক্ষেতের কানি যখন আমি ক্রস করব, তখনই দেখি যে 22-23 হাত মতো একটা লম্বা লোক। তো লোকটার মাথাটা ছিল তার দেহ থেকে আলাদা, আর রক্ত তার পুরা শরীর বয়ে বয়ে নিচে পড়তেছে। তো ওই লোকটা মানে কুল ক্ষেতের ওই মাথা থেকে এক পা রাস্তার পাড়ে দিল, রাস্তার পাড়ে দিলে দেখে পুরা রাস্তায় রক্তে ভিজে গেছে। আর পরের পা দিয়ে যখন ওই পাশে পার হয়ে গেল, তখন আমি আর মানে কিছুই বলতে পারি না। কিছু না বলতে পারার কারণে যে রাত যখন 4:30 বাজে মানে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমার আব্বু আমারে ফোন দিছে যে তুই কই, মানে যখন আমার ঘরে দেখে নাই বা এসে অনেক মানে ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে একটু মিথ্যা কথা বললাম যে আমি আসলে টয়লেটে আইছি। এই বললে আমি ওই সময় আমি যখন বুঝতে পারলাম যে আমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, তো যাই হোক তাড়াতাড়ি আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি কাউকে কিছু বললাম না, ওই অবস্থায় ঘুমাই পড়লাম। ঘুমাই পড়ার পরে সকাল যখন 11টা বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাইতে যাব, তখনই মানে আমার পুরো শরীর তো প্রচুর পরিমাণ ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আর না খাইতে যাই, আমি আমার দাদার কাছে গেলাম, দাদার কাছে যাই একটু ঝাড়ফুঁক করে আসলাম। আসার পরে দেখি ব্যথাটা হালকা একটু কমছে। তো ওইভাবে আমি আর ওই দিনকে দোকানে গেলাম না, বা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপরে সন্ধ্যার সময় যখন আমি সন্ধ্যার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। তো টয়লেটে যখন গেছি, যাওয়ার পরে টয়লেট থেকে বেরোয় দেখি আমার পা দিয়ে খালি রক্তই বের হচ্ছে, কোনো কাটার চিহ্ন না, মানে কোনো জায়গায় কেটে গেলে যেরকম রক্ত বেরোয় এরকমই বেরোচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাটার কোনো পাওয়া যাচ্ছে না। তো আমি ওটা আমার দাদি দেখলো, দাদি দেখার পরে আমার দাদি বলতেছে কি ব্যাপার তোর রক্ত বেরোচ্ছে কে? আমি বলছি সেটা তো জানি না, কোনো জায়গায় কোনো কাটেও যায় নাই বা মানে কোনো আঘাতও লাগে নাই, এমনি রক্ত বেরোচ্ছে। তা তুই তখন দাদি বলতেছে তুই একা একা বাইরে আসিস কেন? তো আমি দাদির সাথে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো দাদি আমার অনেক ধমক দিল যে তুই এরকম গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, সেই দিনকে তুই বাইরে গেছিস কারণ না নিয়ে, আর এত রাত্রে যদি মানে অন্যরকম কিছু হইতো তখন কি করতি? তো আমি আর কিছু বললাম না, দাদিরও বলতে নিষেধ করলাম। তো এইভাবে তারপরের দিনকে আমি একটা কবিরাজের কাছে গেলে একটা মাদুলি দিল, তারপর থেকে স্বাভাবিক ছিল। এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের কাছে ওই ঘটনাটি ভালো লেগেছে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনাটা খুব ছোট্ট করে প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টই, তো ওর একটা ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি, তো যখন বন্ধ ছিল, তো আমরা 4-5টা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচন্ড মন খারাপ ছিল। তো আন্টি
আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টি রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গেছি, ওর নাম ছিল অ্যালেন। তো ওইটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি। তো চিন্তা করলাম অনেকদিন পরে অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড ওর নাম রাশেদ। তো ও বেশি কিউরিসিটি ছিল ওর বেশি, আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরও মোটামুটি কিউরিসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনের জিজ্ঞাসা করতেছে তোদের এইখানে কি কোনো ভৌতিক প্লেস আছে? তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূত প্রেত অনেক কিছু দেখা যায় শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখনই যাবো ওইখানে দেখতে যাব। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল, ও বলতেছে থাক যাওয়ার দরকার নেই, আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনার নিজের চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি ঘটেছিল নিজে ওইখানে সেটা বলেন আমাকে একটু। তো যখন আমরা নদীর পাড়ে যাই, শ্মশানটা ছিল নদীর পাড়ে। জি। তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে, আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর অ্যালেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট আছে ভাই, একটা পিছনে গেট একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপঝাড় ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি, দেখতেছে তখন রাত প্রায় 1টা থেকে 1:30 হবে আনুমানিক, তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আনছে। আচ্ছা। তো 2 জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠ দিয়ে। তো ওরা অবাক যে এত রাত্রে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2 জন লোক কেন আসবে লাশ পোড়াইতে? তো ওরা দেখতেছে। তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয়, যে কাঠে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে ওই লোক 2 জন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। তোরা আসলে দেখতে চাচ্ছে যে আসলে কিভাবে লাশটা পড়ে। তো ওইটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসেল ভাই, ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে হা করে আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচাইতে বেশি ও বুঝার পরে ওই যে সুজন আর রাশেদ বলতে দোস্ত এইখানে আর 1 মিনিট না, চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতেছিল ওরা। তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনের গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো একজন দৌড় দিছে, এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তা আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে যায় দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল, তো টর্চ জ্বালায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতে যায় দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে, আর যে সুজন ছিল ও আরেকটু সামনে ওই গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলতেছি কি হয়েছে, তো ও কোনো কথা বলতে পারতেছে না, চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি, ওর আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে ওর বাসায় নিয়ে আসি। তো আয়শা আর আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচন্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে, আমরা বাড়িতে চলে আসি। সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচন্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, খাইতে টাইতে পারতো না, আস্তে আস্তে শুকায় যেত এমন অবস্থা। তো পরে ওরে কোন একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেলসটা বলে ওর আম্মারে। আচ্ছা, এরকম একটা কাহিনী হতো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন হ্যাঁ স্বীকার করে ওর আম্মার কাছে সবকিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে, যে 7 ঘাটের পানি এনে ওর গোসল দেয়। আর রাসেল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ওই ফ্রেন্ড অ্যালেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা 6 মাস পরে নাকি ও নিজে সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড। আচ্ছা, আমার ডিপার্টমেন্টের রেজাল্টও খুব ভালো। তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে পুরোটা সময় আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনা আমি বলবো, স্বপ্নের মাধ্যমে যে মানুষের দেখা করে সে বিষয়টা নিয়ে আমাকে একটা লোক এই কথাটা বলছে। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা এটা ছিল, তোমার আমার সাথে এই লোকটা শেয়ার করে। এরকম
উনি মধ্যবয়সী একটি লোক, উনি সাংসারিক কিছু অশান্তির কারণে তো তার পরিকল্পনা ছিল সে আত্মহত্যা করবে। তার প্রেশান, অশান্তি, জি তো তার পরিকল্পনা ছিল যে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করলে আমি সব কষ্ট থেকে মানে ভালো থাকবো। তার এটাই চিন্তা ভাবনা ছিল যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। তো এই পরিকল্পনা অনেকদিন ধরে তার নাকি ছিল। তাই সে একদিন গাজীপুরও ঘুরে আসছে যে কিভাবে সে আত্মহত্যা করতে পারে। তো আত্মহত্যা যেদিন করবে এর 2 দিন আগে সে খুব ভালোভাবে নামাজ পড়ে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে, এবং সে দড়ি কিনে নিয়ে আসে। সে এরকম চিন্তা করলো যে আমি রাত্রেবেলায় যাব, দেরি করে, যেন রাত 1টা-2টার দিকে আমি গাছের মধ্যে ঝুলে ফাঁস দিয়ে মরে যাব। আচ্ছা তো সেই কথার মতো সে এরকম রাত্রেবেলা সে গাজীপুরে রওনা দেয় ঢাকা থেকে। সে যেখানে গেছে গাজীপুর, উনি আবার ধূমপান করতো। তো সেই বনটার ভিতরে, বাগানটার ভিতরে গিয়ে বসে খুব চিন্তা করতেছে যে করবে কি করবে না সে, এবং খুব টেনশনে ধূমপান করতেই ছিল। ওই সময় মুহূর্তে একটি পাগল তার কাছে আসে, একেবারে খুব পাগল। ওনার কাছ থেকে সে সিগারেটটা হাতে নিয়ে সেই পাগলটা টান দিয়ে শুরু করে, মানে ধূমপান করে। ওনার হাতে যে দড়িটা ছিল সে পাগলটা দেখে, এবং সে পাগলটা তার কাছ থেকে দড়িটা কেড়ে নিয়ে সে গাছের মধ্যে ঝুলিয়ে সে পাগল নিজেই আত্মহত্যা করে। আচ্ছা এই আত্মহত্যা করার সময় তার চেহারাটা বিভৎস হয়ে যায়, এবং সেই ব্যক্তি আমাকে বলল যে যখন ওই পাগলটা আমার চোখের সামনে এই কাজটা করলো, আমি এমন ভাবে ভয় পেলাম যে ওকে বাঁচাবো না কি করবো সেটা আমি জানিনি, আমি ছুটে পালালাম। আচ্ছা এমন ছুটে পালালাম, সেই থেকে এখনো ঘুমের মধ্যে বললো যে রাত্রে ঘুমাবো বা দিনেই ঘুমাই, সেই পাগলটা আমাকে ডাকতে থাকে যে আসো আমার কাছে এবং তুমি ফাঁসি দাও। সে এখনো বললো যে আমি যে দিনের বেলাও ঘুমাতে সময় ওই পাগলটাকে দেখতে পাই, রাত্রে বেলা ঘুমাইলেও আমি সেই পাগলটাকে দেখতে পাই। আমাকে ঘুমের মধ্যে শুধু বলে আসো আমার কাছে, তুমি এসে ফাঁসি দাও। আচ্ছা তো এই পর্যন্ত তার এগুলো চলতেছিল। সে ডাক্তারের পরামর্শ নিয়েছিল, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। উনি বললো ঘুমের ওষুধ খাওয়ার পরেও উনি দীর্ঘ সময় এই ফাঁসি, এই পাগলটাকেই দেখে। অর্থাৎ সে পাগলটাকে কখনো দেখে নেই, সে পাগলটাকে চেনে না। সেদিন সেই গাজীপুর যাওয়াতে তার কাছে একটু সামান্য বসলো, এবং সেই উনি নিজে আত্মহত্যা করবে, কিন্তু সেখানে সেই পাগলটা যে আত্মহত্যা দেখালো, এখন সেটাও বললো যে পাগলটা কি সত্যিকার আত্মহত্যা করেছে না আল্লাহ আমাকে সাহায্য করেছে যে ভয় দেখিয়ে এখান থেকে পালানোর জন্য, সেটা আমি জানি না।